চেহারার অবস্থা তো দেখতেছেনই, মনে হয় যে এই মাত্র মেকআপ করে আসছি। রাস্তাটা ভিজাই রাখে দুই সাইড, তাহলে বায়ু দূষণটা হয় না। ধুলায় ধূসর ঢাকা, অস্বাস্থ্যকর বাতাসে নাকাল রাজধানীবাসী। 9 বছরের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ দূষণের রেকর্ড। সমন্বয়হীনতাকে দুষছে পরিবেশ অধিদপ্তর। আকাশপথে টিকিট বাণিজ্য, ঈদ সামনে রেখে ভাড়া বাড়ছে দ্বিগুণ। 15 দিনের মধ্যেই বুকিং শেষ হয়ে যাওয়ার আশা। যাত্রী চাপ সামলাতে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দাবি। ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদ কমাতে হবে মালিকদের আধিপত্য, মত সাবেক ব্যাংকারদের। স্বতন্ত্র পরিচালক বাড়ানো ও রাজনৈতিক প্রভাব বন্ধ চান অর্থনীতিবিদরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। মধ্যরাতে আগুনে পুড়ল রাজধানীর গাবতলীর একটি বস্তি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে বেশিরভাগ ঘর। আমি ঘরের কাছে আসি আর যাই ঘরের জিনিসের খবর নিতে পারি না। আমি আমার ঘরের টাকা পয়সা, আমার মায়ের গয়না ঘাটে আমার কিচ্ছু বাই করতে পারি না। চিল্লানি দিছে, আগুন লাগছে বস্তির ভিতরে। ঘুম থেকে বালমারি উঠে পোলা ভাঙিয়ে কোনো রকম বাইরে দিছে। আর জীবন ঝান্ডা নিয়ে বাসে বাইরেছি শুধু, আর কোনো কিছু বাই করতে পেরেছে। আর যখন ধুমে উঠতেছে আমরা ভাবছি হয়তো কেউ টায়ার মায়ার জ্বালাইছে। পরে যখন কাছাকাছি আসছে তখন দেখছি যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রথমে একটা বিল্ডিং এ জ্বলছে, পরে মনে করেন একটা থেকে মনে করেন পুরো আস্তে আস্তে সব জায়গায় ছড়ায় গেছে আগুন। আহত হয় নাই, তার আগে বের হয়ে গেছে। আর মূলত এইখানে আপনার ওই গাড়ির কেমিক্যালের কারখানা ছিল, ওইখান থেকে আগুনের উৎপত্তি শুরু হয়েছে। সবকিছুই পুড়ে গেছে যা আছে। তাও ভাইয়া প্রায় 400-500 উপরে ঘর বাড়ি ছিল, ঠিক আছে, সব পুড়ে গেছে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এরই মধ্যে পুড়ে যায় বস্তির বেশিরভাগ ঘর। 8টা ইউনিট এখানে কাজ করি। আপনারা দেখতে পেয়েছেন বস্তির এই অবস্থা, চারিদিকে যেভাবে টিন শেড, বিল্ডিং, এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ। এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে না। আগুন কিন্তু অনেক ছড়াতে পারতো। আপনারা যদি দেখেন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অনেকটা একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা চিকন মাত্র গলি, শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে ওখানে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ফারদিন মাঝার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ঠিক পেছনে এখানকার 4টা বস্তি একসাথে যে এখানে ছিল, আজকে সেহরির রাতে ঠিক দুইটার পরপরই এখানে ভয়াবহ আগুনের কবলে পড়ে এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করার পর এখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং ফায়ার সার্ভিস হচ্ছে 2টার পর যখন আগুন লাগে তারা 3টা নাগাদ হচ্ছে তারা এখানে উপস্থিত হওয়ার পরে তারা 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবং আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা এখানে জানতে পেরেছি যে এখানে কোনো আহত বা হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি। তারা ভুক্তভোগীরা বলছে তারা তাদের জীবন বাঁচিয়ে তারা যে বের হতে পেরেছে এবং সেটাতে তারা কৃতজ্ঞ, কিন্তু তারা তাদের যে মাল সামানা সেটা নিয়ে তারা বের হতে পারেনি। এই মুহূর্তে আমাদের একজন প্রত্যক্ষদর্শী আমাদের সাথে আছে, আমি সরাসরি চলে যাব তার কাছে কথা বলার জন্য। এই মুহূর্তে যে একজন প্রত্যক্ষদর্শী আমাদের সাথে আছেন। জি, আসসালামু আলাইকুম। দেখেছেন আজকে এখানে? জি, আসসালামু আলাইকুম। আমি 3টার সময় এই মসজিদে ছিলাম। মসজিদে যখন বারান্দার দিকে শুয়ে আছি, আগুনের এতটাই তীব্রতা যে মানুষ আগুনের কাছে যেতে পারতেছে না। এবং আশেপাশে ইউনিভার্সিটি এবং এই মসজিদ থেকে 2টা পাম্প সহকারে 3টা লাইন দিয়ে কাজ করছে। সাজু সাহেব বলছে যে সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দিতে বলছে। এই এসে খালেকের ছেলে সাজু সাহেব উনি বলছে তাড়াতাড়ি পানি ছেড়ে দাও। মসজিদ থেকে মানে 2টা পাইপ বসাইছে, পাম্পের বসায় দ্রুত কাজ করছে এবং অনেক হতাহত হয় নাই, কিছু সমস্যা হয় নাই, কিন্তু ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। এটা আমরা দেখেছি। কিন্তু তীব্রতা খুব ছিল, পানির তীব্র মানে পানিও ছিল প্রচুর ইনশাল্লাহ, কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে মসজিদের বারান্দায় দাঁড়া থাকা যাচ্ছে না। পানি খুব মানে আগুন খুব মানে খুব তাপ, এখানে পুরো সাফ হয়ে গেছে। এখানে বাড়িঘর, এখানে 100-র বেশি বাড়িঘর এখানে
এবং পুড়ে যাওয়ার ফলে যদিও হতাহতের কোনো খবর যদিও পাওয়া যায়নি, কিন্তু তারপরেও তারা যে অনেকের আহাজারি আমরা দেখতে পেয়েছি। এখানে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করেছে এবং তারা 1.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আনা তাদের পক্ষে সম্ভব হয় বলে আমরা জানতে পেরেছি এবং প্রত্যক্ষদর্শীরাও এখানে চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যারা ভুক্তভোগী তারা তাদের শেষ সম্বলটুকু তারা এখান থেকে নেওয়ার চেষ্টা করেছে, যদিও সেখানে তাদের সে আশায় ঘুরে বালি আমরা সেটাই দেখতে পেরেছি। যেহেতু বেশিরভাগ ভুক্তভোগীরাই বলছে যে তারা তাদের যেই মালসামানা তারা কিছুই সেখান থেকে বের করতে পারেনি এবং আমরা সেটাই অবলোকন করেছি আজকের। এবং নিয়ন্ত্রণ আনতে সম্ভব হয়েছে। এটা এখানে হচ্ছে ভোরের আলোয় আমরা যদিও দেখতে পাচ্ছি যে এখানে ভোরের আলো আমরা দেখতে পেরেছি যে এখানে তারা তাদের যেই আক্ষেপ সেটা প্রকাশ করেছে যে তারা কিছুই তাদের জীবনে বেরোতে পারলো, তারা তাদের সে সম্বলটুকু বাঁচাতে পারেনি, আমরা সেটাই জানতে পেরেছি। আমার পাশে এই মুহূর্তে আমার পাশে একজন ভুক্তভোগী আছে, আমি তার কাছে যাব, তার এই পুরো ঘটনা তারা যে অবলোকন করেছে সেটা জানার চেষ্টা করব। আসলে এইটার যে আগুনের যে তীব্রতাটা ছিল এটা আসলে আরো অনেক দূর পর্যন্ত ছড়ায় যেতে পারতো। তো এইখানে মূলত এই পাশ থেকে সাপোর্ট দেওয়া হয়েছে, ভার্সিটির কাছ থেকে সাপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু ভার্সিটি তারা পানি দিতে অস্বীকার করছে। এই ভার্সিটি তারা পানি দেয় নাই প্রথম পর্যায়ে, যদি তারা প্রথম পর্যায়ে পানি দিত সেই ক্ষেত্রে এটা কিন্তু আরো আগেই কন্ট্রোল করতে পারতো, কিন্তু ওরা পানি দেয় নাই। আর এই জায়গাটা নিয়ে একটা প্রবলেম আছে কি, ভার্সিটির আরো জায়গা লাগবে এরকম একটা সূত্রপাত আছে যে তাদের আরো জায়গা। গাবতলী থেকে আগুনের খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার ফারদিন মাঝার। বিষাক্ত হয়ে উঠেছে ঢাকার বাতাস। গত 9 বছরের রেকর্ড অনুযায়ী চলতি বছরের শুরুতেই সবচেয়ে বেশি দূষিত বায়ু সেবন করতে বাধ্য হয়েছেন রাজধানীবাসী। আন্তর্জাতিক সংস্থা IQ এয়ারের জরিপ বলছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে ধারাবাহিকতা বজায় রেখেছে প্রাণীর শহর ঢাকা। তদারকিকারী সংস্থা খোদ পরিবেশ অধিদপ্তরই বলছে কর্তৃপক্ষগুলোর সমন্বয়হীনতায় নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বায়ুর মান। সাইফুল ইসলামের ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। এ যেন ধুলোর রাজ্য, প্রকৃতি থেকে শীত গেছে, কিন্তু বারোমাসি রাজধানীর বাতাস দূষিত করছে ধুলোর আস্তরণ। উত্তরায় মেট্রো রেলের নিচে এই চিত্র যেদিন ধারণ করা হচ্ছিল তার আগের দিনে বৃষ্টি হয়েছে নগরীতে, কিন্তু বায়ু ও ধূলি দূষণ কমেনি এতটুকুও। এমন চিত্র পুরো শহর জুড়ে, সড়কের দুপাশের গাছগাছালি যার প্রথম শিকার। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্য বলছে 2017-তে যেখানে রাজধানীর গড় বায়ুমান ছিল 240, সেখানে চলতি বছর বায়ুমান দাঁড়িয়েছে 318-তে। এ তো গেল দেশীয় সংস্থার হিসেবে। বায়ুমান নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থার হিসেব আরো ভয়াবহ। ধুলায় চেহারার অবস্থা তো দেখতেছেনই, মনে হয় যে এই মাত্র মেকআপ করে আসছি। এত পরিমাণ ধুলা, এই ধুলার জন্য আমরা চলতে পারতেছি না। IQ এয়ারের তথ্য বলছে গত ডিসেম্বরে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। তবুও বায়ু দূষণ রোধে বরাবরের মতোই উদাসীন সংশ্লিষ্ট দফতরগুলো। বায়ু দূষণ দূর তো দূরের কথা, বরঞ্চ নিজেরাই দূষণের সঙ্গে জড়িত 2 সিটি কর্পোরেশন, এমন অভিযোগ নগরবাসীর। এখানে দেখার দায়িত্ব তো সিটি কর্পোরেশনের। ডেলি যদি 2 বার করে পানি দেয়, বেশি করে দেয়, রাস্তাটা ভিজাইয়ে রাখে 2 সাইড, তাহলে বায়ু দূষণটা হয় না। আন্তর্জাতিক বায়ুমণ্ডলীয় সূচক AQI অনুযায়ী বায়ুমান 0 থেকে 50-এর মধ্যে থাকলে তা স্বাভাবিক হিসেবে ধরা হয়। এর মাত্রা 150 অতিক্রম করলে সেটি হয়ে ওঠে অস্বাস্থ্যকর। বাতাসকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয় 300 অতিক্রম করলে। ক্যাপসের সাম্প্রতিক তথ্য বলছে গত জানুয়ারি মাসের 16 দিন খুব অস্বাস্থ্যকর এবং 15 দিন দুর্যোগপূর্ণ বায়ুমান ছিল রাজধানীতে, যার প্রভাব পড়ছে রাজধানীবাসীর স্বাস্থ্যে। এখন কিন্তু শ্বাসকষ্টটা বাড়ছে, সবচেয়ে বেশি এফেক্টটা পড়ছে মানবদেহের উপরে, স্বাস্থ্যের উপরে। সেখানে শুরুতে ফুসফুসে সংক্রমণটা বেশি হচ্ছে, সেখান থেকে হৃদরোগের সমস্যা হচ্ছে, তারপরে কিডনি বিকল হয়ে যাচ্ছে, বাচ্চাদের মানসিক বিকাশটা কম হচ্ছে। ঢাকার বাতাস দূষণের নানা কারণের মধ্যে অন্যতম কারণ হিসেবে
বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফিটনেসবিহীন গাড়ি চলাচলকে। এছাড়াও সিটি কর্পোরেশনের যথাযথ মনিটরিংয়ের অভাব এবং পরিবেশ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ না নেওয়াকেও দায়ী করেছেন ক্যাপসের পরিচালক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর থেকে ধুলাবালিগুলো একটু ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট হচ্ছে, অর্থাৎ উপরে আগের তুলনায় অন্তত 40 ফিট উপরে এই ধুলাবালিগুলো, বিশেষ করে ব্ল্যাক কার্বন, গাড়ির কালো ধোঁয়া, এগুলো তৈরি হচ্ছে। নির্মাণবিধি না মেনে কাজ করাটা নাগরিক ভোগান্তি তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। যদিও পরিবেশ অধিদপ্তর নিজেরাই স্বীকার করছেন তাদের অসহায়ত্বের কথা। এই কর্মকর্তা বলছেন, সমন্বয়হীনতার কারণে কোনোভাবেই দূষণের লাগাম টানা সম্ভব হচ্ছে না। যেরকম প্রোগ্রেস আমরা আশা করছি সেরকম প্রোগ্রেস তো আমরা করতে পারি নাই। অন্যদেরও দায়িত্ব নিতে হবে, সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে হবে, ওনাদেরও ম্যাজিস্ট্রেট আছে। দূষণের বিস্তৃতি এত বেশি, এটা কন্ট্রোল করা লম্বা সময়ের ব্যাপার। গবেষণা বলছে ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5 উপস্থিতি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় 37 গুণ বেশি। ফলে এই শহরের বাতাস ক্রমেই ভারী হচ্ছে দূষিত কণার ভিড়ে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে চাপ বেড়েছে আকাশপথের টিকিটে। ঈদের আগে পরে অভ্যন্তরীণ যাতায়াতে টিকিট প্রতি মূল্য ছাড়িয়েছে 13,000 টাকা। আগামী 15 দিনের মধ্যে সব টিকিট বুকিং হয়ে যাবে বলে ধারণা করছে এয়ারলাইন্সগুলো। উড়োজাহাজের সংখ্যা না বাড়লে যাত্রী চাপ আরও প্রকট হবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আসন্ন ঈদ উল ফিতরের ছুটি ঘিরে শুরু হয়েছে আকাশপথে ঘরে ফেরা ও আকর্ষণীয় স্থানে বেড়ানোর তোড়জোড়। দেশ কিংবা বিদেশ এই সময়টায় বিপুল যাত্রীর চাপ সামাল দেয় এয়ারলাইন্সগুলো। অভ্যন্তরীণ সিট ক্যাপাসিটি কম থাকায় আগে কিনলে অপেক্ষাকৃত কম দামে টিকিট মিলে। তাই ঈদ যত ঘনিয়ে আসছে টিকিটের দাম প্রতিদিনই বাড়ছে। ঈদের একটা প্রেশার ইতিমধ্যে আমরা এটা লক্ষ্য করছি। সাথে সাথে আফটার ঈদ যেটা কক্সবাজারের যে ফ্লাইটগুলো আছে সেখানে ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে সেই বুকিং প্রক্রিয়াটার মধ্যে অনেক প্যাসেঞ্জার চলে গেছে এবং ট্রাভেল এজেন্সিগুলো সেই রিকোয়েস্ট অলরেডি করছে। অনলাইন টিকিট এজেন্সিগুলোর তথ্য বলছে, আগামী 30-31 মার্চ থেকে 4 ও 5 এপ্রিল পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর রুটে এয়ারলাইন্স ভেদে জনপ্রতি টিকিটের দাম পড়ছে 12,992 টাকা থেকে 12,582 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 11,398 থেকে 13,540 টাকা। এছাড়া ঢাকা সিলেট রুটে 9,686 ও ঢাকা রাজশাহী রুটে টিকিটের দাম পড়ছে 13,367 টাকা। ট্যুর অপারেটরদের সংগঠন আটাপ বলছে, দেশের বিভিন্ন গন্তব্যে প্রতি বছর বাড়ছে উড়োজাহাজ যাত্রী। এই চাহিদার ফলেই কমছে না ভাড়া। অভ্যন্তরীণ ট্যুরিজম বিকাশ করছে বেশি এবং এই ক্ষেত্রে পর্যটকরা খরচের পরিমাণ আগের থেকে বাড়িয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু এই রুটে টিকিটের দামও কিন্তু আগের চেয়ে বেড়ে যাচ্ছে। আবার আমাদের সিলেট রুটে যদি আমরা দেখি, সিলেটের টিকিটের প্রায় কিন্তু ক্রাইসিস থাকে এবং এইখানেও কিন্তু 4,000-5,000 টাকার টিকিট সেটা কিন্তু 8,000 থেকে 12,000 টাকার মধ্যে চলে যায় এবং এখনও কিন্তু দাম বেশি। তো এই বিষয়গুলোকে একটু অ্যাড্রেস করা দরকার, যে পর্যটকদের যাতে সুবিধা দেওয়া যায়, কম মূল্যে যাতে তারা টিকিটটা পায়। মৌসুমে চাহিদার বিপরীতে উড়োজাহাজ সংকট থাকায় আপাতত ভাড়া বিড়ম্বনা কমবে না বলে মত সংশ্লিষ্টদের। বিমান বলি বা অন্য প্রাইভেট যদি 2-3টা ক্যারিয়ার আছে, তাদের তো একটা ক্যাপাসিটি সীমিত, এয়ারক্রাফট নাম্বার অফ এয়ারক্রাফট সীমিত এবং এই এয়ারক্রাফটগুলো তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তারা করে থাকে ঈদের সময় বা এই ধরনের বড় যখনই থাকে ছুটি ছাটা থাকে। ইচ্ছা করলেই যে এয়ারলাইনগুলো বেশি ফ্লাইট দিতে পারবে তাও তো না। সো কাজেই এটা যতই আমরা বলি না কেন যে যেভাবে অস্বাভাবিকভাবে যাত্রী বৃদ্ধি পায় সেই তুলনায় সিট বাড়ানো যেমন সম্ভব না, আবার ভাড়ার দিকটা চিন্তা করলেও কিন্তু এটা এর থেকে কমে এয়ারলাইনগুলোর পক্ষে পোষানো সম্ভব না। দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন করে 4টি এয়ারলাইন্স, এর মধ্যে 2টি সেবা দেয় আন্তর্জাতিক বিভিন্ন রুটেও। বিদেশ ফ্লাইটের চাপ থাকায় অভ্যন্তরে অনিয়মিত ফ্লাইট বাড়ানোর খুব বেশি সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত গণহত্যার পাশাপাশি ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বলেন, এই গণহত্যার বিচার করতে হবে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জুলাই আগস্ট অভ্যুত্থান সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপনের সময় এ কথা বলেন তিনি। সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ প্রতিবেদনকে আমলে নেওয়া হবে জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন,
বাংলাদেশে আইনের শাসন ও স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। পট পরিবর্তনের পর জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন সম্পর্কিত বিষয়ে অনুসন্ধান শুরু করে জাতিসংঘ। প্রাপ্ত ফলাফল এবং সুপারিশের ভিত্তিতে চলতি বছরের 12 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এবার সদস্য দেশগুলোর সামনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বুধবার জেনেভায় মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন সম্পর্কিত প্রতিবেদনটি উপস্থাপন করেন হাই কমিশনার ফলকার তুর্ক। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংসতার বর্ণনা তুলে ধরেন তিনি। বলেন, জুলাইয়ে পরিকল্পিত গণহত্যার পাশাপাশি মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে। Directed against protesters and their supporters. They were subjected or threatened with gender-based violence by security forces and by these violent supporters. Private individuals against supporters of the former ruling party, police officers, and in some cases minorities and distinct religious groups. গণহত্যার বিচার করতে হবে জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, মৃত্যুদণ্ডকে সমর্থন করে না জাতিসংঘ। জানান, বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। We obviously, as you know, the UN has a very clear position on this, and we always hope that there would be more moratorium pending the abolition of the death penalty. We have, of course, offered my office's support to advise the government to address these issues. But beyond accountability, there's, of course, also universal jurisdiction and even referral to the International Criminal Court by the government if they so wish. এ সময় ভাই হত্যার নির্মম স্মৃতি তুলে ধরেন জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান। বলেন, শুধু হত্যাকারী নয়, নির্দেশদাতাদেরও বিচার নিশ্চিত করতে হবে। For victims, justice means accountability, not just for those who pulled the trigger, but also for those who gave the orders. অনুষ্ঠানে অংশ নিয়ে আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের মদদে জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। গণহত্যার বিচারের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible investigation into the July-August massacre in Bangladesh and due judicial process for redress. বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। পটুয়াখালী সদরের জুবলেশপুরে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। পটুয়াখালীতে আগুনে পুড়ে গেছে 5টি বসতঘর। এই মুহূর্তে যে পটুয়াখালীর যে জুবলি স্কুল সড়ক রয়েছে, এই জুবলি স্কুল সড়কে কিন্তু আজকে 4:50 আগুনে লাগে। তবে আগুনের কিভাবে কি লেগেছে বা কিভাবে কি সূত্রপাত হয়েছে এই বিষয়টা কিন্তু স্থানীয় বা ফায়ার সার্ভিস কিছুই বলতে পারতেছে না। আপনি দেখতে পাচ্ছেন এই যে পটুয়াখালীর জুবলি স্কুল সড়কে এই যে মনসা মন্দিরের পাশেই আগুনটা লাগে। আর ঠিক 5টি ঘর দেখতে পাচ্ছেন, তার পাশেই কিন্তু মনসা মন্দির রয়েছে। তবে এখন পর্যন্ত যারা স্থানীয় বা রয়েছে বা মনসা মন্দির কর্তৃপক্ষ রয়েছে, তারা যে জিনিসটা জানিয়েছে এখনো মনসা মন্দিরে কোনো ক্ষতি বা কোনো কিছু হয়নি। তবে আজকে ঠিক 4:45 যখন আগুন লাগে তখন স্থানীয়রা প্রথম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়রা 999 ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। পরবর্তীতে পুলিশ প্রশাসন, তারপর আনসার ব্যাটালিয়নরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারা আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে। তবে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু তার ধোঁয়াটা বা যেখানে পুড়ে গেছে কিন্তু ধোঁয়ায় সম্পূর্ণ এখনো উঠতেছে। তবে আর একটু বলে রাখি, এখানে আমি স্থানীয়দের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ক্ষতিগ্রস্ত বা যাদের পুড়ে গেছে তারা যে বিষয়টা জানিয়েছে, অনেকের এই বসত ঘরে অনেকের যারা শিক্ষার্থী ছিল, শিক্ষার্থীদের ল্যাপটপ এবং তাদের যে সারা জীবনের যে সঞ্চয় যে সার্টিফিকেটটা ছিল, সেই সার্টিফিকেটটা পর্যন্ত তাদের পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ বিষয়ে কিন্তু স্থানীয়
আর এখানে যে অবস্থা রয়েছে, এখানে যে 5টি ঘর আপনি দেখতে পাচ্ছেন, এই 5টি ঘরের কিন্তু বসত ঘর কিন্তু এখনো কিন্তু আগুন জ্বলতেছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজের জন্য কিন্তু স্থানীয়রা প্রথমে এগিয়ে আসে, পরবর্তীতে আবার ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে আসে। মোট কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখানে কাজ করেছে এবং 4টি ইউনিট কিন্তু প্রায় 2 ঘন্টার চেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি আনসার ব্যাটালিয়ন এবং পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। তবে পটুয়াখালীতে কিন্তু এই প্রথম কিন্তু আগুনের ঘটনা ঘটেনি। কিছুদিন আগেও কিন্তু চরপরে একটি আগুনের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু প্রায় 10টি থেকে 12টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই যে আগুনের কিভাবে সূত্রপাত হয়েছে, আগুন কিভাবে লেগেছে এই বসত ঘরে, এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস, প্রশাসন বা স্থানীয়রা আসলে কেউই বলতে পারতেছে না কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ কেউ বলছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, আবার কেউ বলছে যে অন্যভাবে কেউ আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক সংখ্যা বা সঠিকভাবে আসলে কেউই বলতে পারছে না যে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আসে। আসলে মানুষ যে আগুনে এমন একটা জিনিস যে মানুষ আগুনে কিছুই লাগে না, বসত ঘরে সবকিছু পুড়ে ছাই করে দেয়। তেমনি অবস্থায় এই যে এখানকার যে 5টি ঘর রয়েছে, এই 5টি ঘরের মানুষ কিন্তু আজকে অসহায় অবস্থায় রয়েছে। সকাল থেকেই আগুন যখন লাগে তখন কিন্তু আশেপাশে যেহেতু সেহরির শেষ সময় ছিল, নামাজের সময় ছিল, সেহরি খেয়ে কিন্তু ঘটনাস্থলে যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তারা কিন্তু বেশ আমরা দেখছি কিন্তু তারা কিন্তু আসলে এগিয়ে আসছে এবং তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে আমরা কিন্তু একটি বিষয় বলতে পারি, এবার কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু আনসার ব্যাটালিয়নের কিন্তু 2 প্লাটুন কিন্তু আনসার ব্যাটালিয়ন সদস্যরা কিন্তু এই উদ্ধার কাছে সহযোগিতা করে আসছে এবং সহযোগিতা করছে। তবে এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে জুবলি স্কুল সড়ক থেকে আগুনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তারা। চিফ প্রসিকিউটর বলছেন, রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দাওয়া করতেই পারে, তবে ন্যায় বিচারের স্বার্থে কোনো চাপ আমলে নেওয়া হবে না। এদিন জুলাই আগস্টের গণহত্যা মামলার অগ্রগতি বিষয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন মার্কিন সাবেক 2 কূটনীতিক। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে দেশের রাজনীতিতে। বিচার নিশ্চিতের আগে নির্বাচন নিয়ে কথা না বলতে এনসিপি নেতার আহ্বানের পর শুরু হয় নতুন বিতর্ক। যদিও গণহত্যার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচন ইস্যু না মেলানোর পক্ষে মত বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের। আদালতের বাইরে শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না। কোনো রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করতে পারবে না বলেও মন্তব্য তার। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়। বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। এদিন ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন 2 কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের এই 2 সদস্য। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন। এদিন গাজীপুরের হৃদয় হত্যা মামলায় পুলিশের সাবেক 5 কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে 15 জুন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারও শেখ হাসিনার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ার করেন তিনি। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসনের জন্য সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। ভোরের সময় আরও থাকছে শ্রমিকদের ন্যূনতম যে মজুরি সেটাও তারা দেয় নাই। লিজে যে মিল চালু হয়েছে তাতে এই শ্রমিকদের কোনো লাভ হয় নাই। খুলনায় ইজারার পাটকলে উৎপাদনে ভাটা, খুলছে না কর্মসংস্থানের দুয়ার। বেসরকারিভাবে কারখানা সচলে আগ্রহ নেই বিনিয়োগকারীদের। সুদিন ফেরানোর আশ্বাস বিজেএমসির। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় মালিকদের পরিচালনা পর্ষদে প্রবেশ সংকুচিত করার পক্ষে মত সাবেক ব্যাংকারদের। তাদের দাবি বাড়াতে হবে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা। তবে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে না পারলে ফিরবে না সুশাসন, এমন মন্তব্য করে অর্থনীতিবিদরা বলছেন দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটাতে নতুন বিনিয়োগকারী খুঁজতে হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। হাসিনা আমলে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে তা দিয়ে অন্তত 24টি পদ্মা সেতু ও 14টি মেট্রো রেল নির্মাণ সম্ভব ছিল। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে করা শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সীমাহীন এসব অনিয়মের পিছনে ছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের অনুমোদন ও মালিকানা নেয়া। তাই মাত্র 2% শেয়ার ধারণ করে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রবেশের সুযোগ কমানোর পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। দাবি জানিয়েছেন স্বতন্ত্র পরিচালক বাড়ানোর। ব্যাংকের পোর্টগুলোকে ঢেলে সাজাতে হবে। যারা শেয়ার কিনেছেন, পর্যাপ্ত শেয়ারের মালিক, তারা বছরের শেষে তারা ডিভিডেন্ড নেবেন, কিন্তু ব্যাংকের পরিচালনার মধ্যে তারা আপনার গিয়ে খবরদারি করতে হবে, তাদের নিয়ন্ত্রণে ব্যাংকিং নিতে হবে। এটা কোনো কথার কথা না। এই যে 2%, 3%, 1% এটা একটা কালাকানো 2011 সালে যেটা করা, এটা অবিলম্বে বাতিল হওয়া দরকার। ব্যাংকে পরিচালনা পর্ষদ সদস্য হতে পারে সর্বোচ্চ 20 জন। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক থাকবেন 3 জন। অর্থনীতিবিদরা বলছেন পর্ষদ সংখ্যা পরিবর্তন আনার চেয়ে আর্থিক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধের উদ্যোগ নিতে হবে। ব্যাংকিং সেক্টরের যে সুশাসন সেটাকে নিশ্চিত করতে হবে। যদি সরকারি বা রাজনীতির লেজুর ভিত্তিতে কেউ সুবিধা নিতে চান, আমরা যত ভালো আইনি করি সেটা থাকবে না। কাজেই আমার কাছে মনে হয় যে একদম উপর থেকে শক্ত সুশাসন ব্যবস্থা আনতে হবে। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর এসআলমের নিয়ন্ত্রণে থাকা 8টি সহ 1 ডজন ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছেন। দুর্বল এসব ব্যাংকের পুঁজি বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এত দূর তারা অনাদায়ী ঋণ দিয়েছে যে তাদের পুঁজির ঘাটতি হয়ে গেছে। শুধু সঞ্চিতির অভাব এখানে হয়েছে তা না, হয়তো ব্যাংকের মালিকানা দিয়ে হোক বা অন্য ব্যক্তি খাতের থেকে বন্ড দিয়ে হোক, পুঁজি সরবরাহ করা ছাড়া এই ব্যাংকগুলোকে, বিশেষ করে যারা কঠিন অবস্থায় আছে এবং বিশেষ করে ইসলামী ব্যাংকগুলো যারা আছে, সেটা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে ব্যাংক কোম্পানি আইন আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চলের পাটকলগুলো। প্রায় 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে 4টি সীমিত আকারে চলছে। বাকি পাটকলগুলো বেসরকারিভাবে চালুর উদ্যোগ নেওয়া হলেও আগ্রহী হচ্ছেন না বিনিয়োগকারীরা। যদিও পাটকল কর্তৃপক্ষের দাবি বাকি মিলগুলো চালুর প্রক্রিয়া চলছে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। একসময় শ্রমিকদের আনাগোনায় ব্যস্ত আর কোলাহলে পূর্ণ থাকা খালিশপুরের এই প্লাটিনাম জুট মিলে গত প্রায় 5 বছর ধরে এমন শুনশান নীরবতা। বেসরকারি মালিকানায় ইজারার মাধ্যমে খুলনা অঞ্চলের বন্ধ মিলগুলো চালুতে কয়েক দফায় টেন্ডার আহ্বান করা হলেও বিনিয়োগকারীদের খুব একটা সাড়া মিলছে না।
প্লাটিনাম জুট মিলের মতো একই অবস্থা স্টার জুট মিল আর ক্রিসেন্ট জুট মিলেরও। শর্ত শিথিল করে বিভিন্ন মিলে 6 থেকে 7 দফা টেন্ডার আহ্বান করা হলেও নানা জটিলতায় তা বাতিল হয়েছে। আর টেন্ডার প্রক্রিয়া শেষে চুক্তি সম্পন্ন হলেও এখনো চালু হয়নি খালিশপুর জুট মিল। আর্থিক ক্ষতির মুখে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 25,000 শ্রমিক। পরবর্তীতে পাটকলগুলো বেসরকারি খাতে 5 থেকে 30 বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2022 ও 2023 সালে বেসরকারি উদ্যোগে চালু হয় খুলনার দৌলতপুর, ইস্টার্ন এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিল। এর মধ্যে জেজেআই জুট মিল কিছুটা ভালোভাবে চললেও বাকি মিলগুলো উৎপাদন করছে সক্ষমতার 1/4। সর্বসাকুল্যে চাকরি হয়েছে 1002 শ্রমিকের। শ্রমিকদের ন্যূনতম যে মজুরি সেটাও তারা দেয় নাই। লিসে যে মিল চালু হয়েছে তাতে এই শ্রমিকদের কোনো লাভ হয় নাই। গভর্নমেন্টের কাছে সুনির্দিষ্টভাবে আহ্বান জানাই যে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো রাষ্ট্রীয়ভাবে চালু করানো। সরকারি যেভাবে যে তারা নিয়ম নীতিতে শ্রমিকরা বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে, প্রাইভেট সেক্টর সেটা পায় না। এই যে শোষণটাকে, এই বৈষম্যটাকে দূর করতে গেলে কিন্তু পাটকল সরকারিভাবে চালু করা দরকার। আর বেসরকারি উদ্যোগে চালু করা নতুন মালিক পক্ষের দাবি পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় চালু হবে মিল। 35টা তাঁত চলছে, অর্থাৎ আমরা গ্রাজুয়ালি চালাই যাচ্ছি, আমরা আরো সংখ্যা বাড়াবো এবং ইনশাল্লাহ এটা লাভের মুখ দেখবো ইনশাল্লাহ। যদিও বিজেএমসি বলছে টেন্ডার আহ্বান সহ পর্যায়ক্রমে বেসরকারিভাবে চালু হবে সবগুলো মিল। পর্যায়ক্রমে হবে হয়তো, আর এই মিলগুলো একটু বড় মিল তো, বিভিন্ন বড় ধরনের হয়তো উদ্যোক্তার হয়তো অভাব আছে। বেসরকারি উদ্যোগে চালু হওয়া 4টি মিলের মধ্যে জেজেআই মিলে প্রতিদিন 60 মেট্রিক টন পাটপণ্য উৎপাদন হয়। বাকি 3টি মিলে প্রতিদিন মোট উৎপাদন হয় 12 মেট্রিক টনের মতো। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এই ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2টি মামলা করেছে সংস্থাটি। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকার প্রকল্পের একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতি। সংস্থাটি জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে চলছে ক্লাস। মেহেরপুরে 10টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তি। নতুন ভবন নির্মাণ শেষ না হওয়ায় বিপাকে পড়েছে মেহেরপুরের 10টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনেক বিদ্যালয়ে অর্ধেক কাজও হয়নি। এদিকে জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতিদের। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। তবে আগামী জুনের মধ্যে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বেন ইয়ামিনের রিপোর্ট। মেহেরপুর শহরের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যত্রতত্র পড়ে রয়েছে ভবন নির্মাণ সামগ্রী। এর মধ্যে স্কুলে যাতায়াত, খেলাধুলা আর পাশের টিন শেডে ক্লাস চলছে শিক্ষার্থীদের।
2023 সালের নভেম্বরে জেলার 26টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এক দফা সময় বাড়িয়ে চলতি বছরের জানুয়ারিতে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি আছে 10টি বিদ্যালয়ে ভবনের কাজ। অভিযোগ উঠছে গত বছরের নভেম্বর থেকে কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। এদিকে জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতিদের। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। ক্লাসরুমে মাঝে মধ্যে দেয়াল ভেঙে ভেঙে পড়ে যায়। আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে, খেলতে গিয়ে অসুবিধা হচ্ছে, চলাফেরা করতে পারছি না। মেয়েরা স্কুলে আসছে না, স্কুলের যে অবস্থা, এই অবস্থা দেখি মানে ছেলেপিলে মানে দুরান্ত খুব অস্থির হয়েছে। স্কুলের শিক্ষাগত মান ভালো, কিন্তু একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যে সুন্দর পরিবেশ দরকার, সেই পরিবেশ তো এখানে পায় না। এ বিষয়ে শিক্ষা বিভাগকে বারবার চিঠি দিলেও সমাধান মিলছে না। ঠিকাদার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ শিক্ষকদের। শ্রেণী কার্যক্রমে মানে ব্যাহত হচ্ছে। শিশুরা তো সবাই তো চাই একটা ভালো পরিবেশ, সেই ভালো পরিবেশটা দিতে পারছি না। ভবনটি আমরা মেরামত করতে পারছি না এবং নতুন ভবন আমাদের প্রয়োজন। এ নিয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে আগামী জুনের মধ্যে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। প্রকৌশল বিভাগকে চিঠি দেই এবং প্রকৌশল বিভাগও সাথে সাথে আমাদের চিঠির প্রেক্ষিতে তারা তাদের ঠিকাদারদের সতর্ক করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। আমরা এখন শুক্র শনি সহ আমরা কাজ করতেছি, আমরা নিজেরা সাইটে উপস্থিত থেকে যাতে আমরা সময় মতো কাজটা শেষ করতে পারি। এলজিইডির তথ্য মতে 26টি বিদ্যালয় ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 18,50,00,000 টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। প্রায় 4 বছরেও সংস্কার শেষ হয়নি সাতক্ষীরার 11.5 কিলোমিটার সড়কের। এলাকাবাসীর অভিযোগ, কোথাও 10% আবার কোথাও 20% কাজ করে বন্ধ রেখেছে ঠিকাদার। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। নতুন প্রকল্প প্রণয়ন করে সড়কটির কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলাচল করছে হালকা পরিবহন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে খাজরা ইউনিয়ন পরিষদ, কাপসান্ডা বাজার থেকে খাজরা ইউনিয়ন পরিষদ এবং বড়দল ইউনিয়ন পরিষদ থেকে কাপসান্ডা বাজার পর্যন্ত 11.5 কিলোমিটার সড়কের বেহাল দশা। সংস্কারের জন্য 3 প্যাকেজের মধ্যে একটি 2021 সালে এবং বাকি দুটি প্যাকেজের টেন্ডার হয় 2022 সালে। মূল প্রকল্পের মেয়াদ 1 বছর থাকলেও 3 দফা সময় বাড়ানোর পরও শেষ হয়নি কাজ। এলাকাবাসীর অভিযোগ, কোথাও 10% আবার কোথাও 20% কাজ করে বন্ধ রেখেছে ঠিকাদার। আমরা এখানে আমাদের একটা ডাক্তারও যদি আনি তাও আনার কোনো সুযোগ নেই। একটা মানুষ যে 1 বছর কার্ড আনছে তাও কোনো সুযোগ নেই। অত্যন্ত মারমান্তিক ভাবে আমরা জীবনযাপন করছি। আমরা নাখালি রাস্তাটা একটা ভ্যান যায় না, একটা রোগী নেগালে তাও আমরা যেতে পারি না, এত রাস্তা খারাপ। আর আমরা রাস্তাঘাটে যাই চলতে পারছি না, এখানে কোনো যানবাহন চলতে পারে না। এখানে যদি একটা অ্যাম্বুলেন্স রোগীর সমস্যা হয়, অ্যাম্বুলেন্স ঢোকে না। এ নিয়ে দায়সারা বক্তব্য এলজিইডির। নতুন প্রকল্প প্রণয়ন করে সড়কটির আরও কাজ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের এখানে নতুন একটা প্রজেক্ট হয়েছে, সেই প্রজেক্টের থেকে আমরা এটা নতুন ভাবে প্রস্তাব করছি। ওই প্রজেক্টটা পাশ হলে আমরা তখন শুরু থেকে যে বাদ দিয়ে এবং শেষের থেকে যে আরো আছে সেটা আমরা করতে পারবো। এলজিইডির তথ্য মতে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 13,22,00,000 টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। শিক্ষা খাতের সমস্যা সমাধান ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বুধবার সকালে বঙ্গভবনে শপথ গ্রহণের পর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, 10 মার্চের মধ্যেই সব বই পাবে শিক্ষার্থীরা। বাড়ল উপদেষ্টা পরিষদের পরিধি। অন্তর্বর্তী সরকারের নতুন মুখ হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার, যিনি সিআর আবরার নামেই অধিক পরিচিত। বুধবার সকালে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ করেই বঙ্গভবন থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন সিআর আবরার। সেখানে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সঙ্গে নিয়ে দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ওয়াহিদুদ্দিন বলেন, আগামী 10 মার্চের মধ্যে শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেবে সরকার। অনেক স্কুলে আসলে যত ছাত্র তার থেকে বেশি ছাত্র দেখিয়ে চালিয়ে এটা করা হয়। অন্যান্য অনেক বছরে ওই
চাহিদাটাই দেখানো হয়, ছাপা আসলে আরো কম হয়, কিন্তু ওই চাহিদা অনুযায়ী যত লেনদেন সব হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক। সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষাক্ষেত্র গড়তেও কাজ করতে চান বলে জানান সিআর আবরার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এই বছর থেকে হজ যাত্রীরা আধুনিক প্রযুক্তি ও অ্যাপস ডিভাইসের আওতায় আসছেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অনুষ্ঠান শেষে কথা জানান তিনি। দেশের বিশেষজ্ঞ আলিমদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সারা বিশ্বের সঙ্গে একদিনে ঈদ পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও জানান ধর্ম উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশে আমরা হজ ম্যানেজমেন্ট সেন্টার করতে যাচ্ছি। একটা পোর্টাল করব, অ্যাপস করব। একজন হাজি বাংলাদেশে অবস্থান করে একজন হাজি সৌদি আরবে যদি যায়, ওনার আত্মীয় স্বজনরা বাংলাদেশে বসে জানতে পারবে উনি এই মুহূর্তে কোথায় আছেন। যাওয়ার আগে আমাদের আশকোনাতে হজ ক্যাম্পে আমরা প্রি অ্যারাইভাল ভিসা দিয়ে থাকি। নদী দখল ও দূষণের সাথে জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। বুধবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের সাথে বৈঠক করে সংস্থাটি। পরে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেন, নদী দখলকারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে এই সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের রায়ের পরামর্শ রয়েছে। এবং দূষণকারী যারা থাকবে তারা নির্বাচনে অযোগ্য হবে সেই রকম একটা মতামত তারা দিয়েছেন, কিন্তু সেটা আইনে নাই। এবং আপনি জানেন যে সামনে নির্বাচন যেহেতু আছে, জাতীয় সংসদ নির্বাচন, এবং নির্বাচনের আগে আমাদের গণপ্রতিনিধিত্ব আইনে কোনো বিধান যদি সংযুক্ত না থাকে যে কে কে ডিসকোয়ালিফাই হবে, তাহলে সেখানে নির্বাচন কমিশন তাকে ডিসকোয়ালিফাই করতে পারে না। সেই কারণেই আমরা আজকে এসেছি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে। খুলনার উপকূলীয় অঞ্চলে চলছে তরমুজের আবাদ, তবে সেচ সংকটে আশানুরূপ ফলন না পাওয়ার শঙ্কায় কৃষক। তারা বলছেন, অপরিকল্পিত খাল খনন ও বাঁধ ইজারা দিয়ে মাছ চাষ সহ নানা কারণে এমন দশা। পানি সংকট মেটাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে চলছে তরমুজ আবাদের কর্মযজ্ঞ। কোথাও বীজ রোপণ, কোথাও আবার সার, পানি ও কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। খুলনার বিভিন্ন এলাকায় মাঠে মাঠে এমন ব্যস্ততা, তবে সেচ সংকটে দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন, খাল বিলে জমে থাকা পানি শেষ প্রায়। দূরের জলাশয় থেকে পানি সেচ যন্ত্রের সাহায্যে পাইপ দিয়ে আনতে হচ্ছে খেতে। অপরিকল্পিত খাল খনন ও বাঁধ ইজারা দিয়ে মাছ চাষ সহ বিভিন্ন কারণে এমন দুর্ভোগ। একই সঙ্গে ভালো বীজ না পাওয়া ও দুর্বল বিপণন ব্যবস্থার কারণে আশানুরূপ ফলন শঙ্কায় কৃষক। জাল যদি না থাকে তাহলে গাছও শেষ, আমরাও শেষ। ফল যদি না হয় তো বিক্রি হবে। খাল আগে চওড়া ছিল, খনন হওয়ার পরে দুই সাইড চাপে গেছে, চাপে যাওয়াতে খালে এখন পানি আমরা কম পাই। পানি আনতে হবে ওই এখান থেকে প্রায় ধরেন 2 কিলোমিটার ফারাক থেকে। কৃষি বিভাগ বলছে, নদী ও খালের ইজারা মুক্ত করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে পানি সংকট মেটাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন কোন খাল বা নদী খনন করার দরকার সেগুলো আমরা তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। যদি ইজারা মুক্ত করা হয় এবং নদী খাল খনন করা হয় তাহলে সেচের কোনো সমস্যা হবে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার উপকূলীয় 5 উপজেলার 17,291 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 1,500 কোটি টাকার বাণিজ্যের আশা করা হচ্ছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য মূল্য ছাড়ে বিক্রি করা হচ্ছে। রাজধানীর 15টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন ভোক্তারা।
রমজানে অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর পায়তারায় যখন অস্থির নিত্যপণ্যের বাজার, তখন ক্রেতাদের স্বস্তি দিতে গায়ের দামের চেয়ে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, ডালসহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সেগুনবাগিচা, মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। দেয়া হচ্ছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়। সিটি গ্রুপের বিক্রি কার্যক্রমে 1 লিটার সয়াবিন তেল 172, 2 লিটার 344 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আধা কেজি গরুর দুধ বিক্রি হচ্ছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা, আধা লিটার পানিতে 10 টাকা সহ মোট 19টি পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। 345 টাকা পাইলাম, বাজারে একটু দামটা বেশি, তাই সব মিলে একটু আমাদের সুবিধা হয়েছে। 375 টাকা দিয়ে কিনছি, এটা বাজারের দাম আছে 420 টাকা। একবারে নেওয়া যায়, আটাটাও ভালো আছে, জিনিস ভালো। সিটি গ্রুপ থেকে এখানে এসেছে এবং তারা সাশ্রয়ী মূল্যে বাজার থেকে কিছু কম দামে পণ্য দিচ্ছে। ভোক্তাদের হাতের নাগালে পণ্য পৌঁছাতে নিজেদের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কোনো লিমিট নাই যে আপনি 2টা নেবেন 3টা নেবেন, এরকম না, যে যেভাবে পারে নিতে সেভাবে আমাদের কোম্পানি আমাদের সার্ভিস দিচ্ছে। ছাড়াটা বলতে গেলে ব্যাপক, কারণ আমরা 4টা লোক সামাল দিতে পারতেছি না। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম, চলবে পুরো রমজান মাস জুড়ে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জমে ওঠার অপেক্ষায় রাজধানীর বিপণী বিতানগুলো, তবে শেষ মুহূর্তের ঝক্কি ঝামেলা এড়াতে কেউ কেউ এখনই সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকে ঘুরে ঘুরে করছেন বাজার যাচাই। তবে আশানুরূপ ভিড় না থাকলেও দোকানীদের আশা, ছুটির দিনে শপিং মলগুলোতে বাড়বে ক্রেতা সমাগম। ঈদের এখনো ঢের বাকি, তবু প্রিয়জনের জন্য কেনাকাটা সারতে আগে ভাগেই রাজধানীর শপিং মলগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকেই। কেউ কেউ এসেছেন একটু যাচাই বাছাই করতে, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশনের সমাহার দেখতে। চৈত্রের খরতাপে পড়বে এবারের ঈদ, তাই সুতি এবং হালকা রঙের কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা। বলছেন গরম যেন উৎসবের আনন্দকে ফিকে করতে না পারে, তাই বাড়তি নজর সাজ পোশাকে। সবসময় সুতি প্রেফার করি, তো দেশাল বা আড়ং থেকেই জামা যেটা কমফোর্টেবল সেটাই নিব। পাঞ্জাবি কিনেছি, শার্ট, গেঞ্জি, প্যান্টটা বাকি আছে, আরও কিছু বাকি আছে, শার্ট, তারপর আরও জুতো কিনবো। যেহেতু সামনে সামার আসতেছে, তো তারা সামারের জন্য বেশিরভাগ কটনটাকে প্রেফার করতেছে, তো আমরাও সেই অনুযায়ী অনেক কটনের প্রোডাক্ট উঠাচ্ছি এবং তারা সেটাকেই চুজ করতেছে। এদিকে কর্মব্যস্ত দিনে ক্রেতার প্রতীক্ষায় থাকা বিক্রেতাদের প্রত্যাশা, ছুটির দিনে বাড়বে ক্রেতা সমাগম। আমি কিছু ইউনিক ডিজাইন করতে যাচ্ছি, যেটার মাধ্যমে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে বেশি, আর মানুষ অ্যাট্রাকটিভ কিছু কালেকশনও পাবে আমার কাছ থেকে। মার্কেট জমে ওঠেনি, ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে শুক্রবার থেকে মার্কেটটা জমবে, তো এই আশায় আমরা সব ব্যবসায়ীরা বসে আছি। যত দিন ঘনিয়ে আসবে ততই নতুন নতুন ঈদ কালেকশন এবং ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন বিক্রেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে মেহেরপুরের সবজি, তবে চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম পাওয়া যাচ্ছে না বলে দাবি চাষি ও ব্যবসায়ীদের। এই মুহূর্তে জেলার বড় বাজারের সবজি আড়তে আছেন সহকর্মী বেন ইয়ামিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মেহেরপুরে মোট আবাদি জমি সংখ্যা 26,500 হেক্টর জমিতে, তার মধ্যে অধিকাংশই কিন্তু সবজি আবাদ হয়। এই সবজি আবাদের যে বড় একটি অংশ, সেই অংশটি কিন্তু মেহেরপুর থেকে বিভিন্ন জেলায়, রাজধানী সহ বরিশাল, সিলেট সহ বিভিন্ন জায়গায় চলে যায়। আমি যে এখন দাঁড়িয়ে আছি মেহেরপুরের যে বড় বাজার কাঁচামালের আড়ত, এই আড়ত থেকে কিন্তু প্রত্যেক দিন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার বেচা কেনা হয়ে থাকে। কিন্তু রমজানের যে সময়, রমজান পড়ার পরে যে কাঁচামাল কিংবা সবজির দাম কিছুটা বৃদ্ধি হয়, সেই বৃদ্ধি কিন্তু এখনো চোখে পড়ার মতো নয়। গত কিছুদিন পূর্বে যেমন 1 টাকা 2 টাকা ফুলকপি বাঁধাকপি পাওয়া যাচ্ছিল, সেই তালিকায় এবার যুক্ত হয়েছে টমেটো, সেখানেও কিন্তু 2 থেকে 3 টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে। পাশাপাশি কিছু যেগুলো দাম বেড়েছে সেগুলো হচ্ছে শসা, বেগুন, করলা, এগুলোর দাম একটু বেড়েছে। তাছাড়া পেঁয়াজ, আলু, রসুন এবং অন্যান্য শাকসবজি, এগুলো কিন্তু দাম খুব একটা বাড়েনি।
আমরা খেয়াল করে দেখেছি যে হচ্ছে খোঁজ নিয়ে দেখেছি যে আলু 15 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, পেঁয়াজ যেখানে 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি অন্যান্য যে সকল সবজি আছে, মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের শাকসবজি, এগুলো কিন্তু 10 থেকে 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এইখানে সকাল থেকে চাষিরা তাদের যে সকল পণ্য আছে সেগুলো কিনে ব্যবসায়ীরা তারা তাদের পণ্য নিয়ে আসছেন এবং এখানকার আড়ত থেকে কিন্তু নিয়ে যাচ্ছেন। প্রত্যেকদিন 50 থেকে 60 ট্রাক যে সকল কাঁচামাল আছে সেই কাঁচামালগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানকার যে কাঁচামালের আড়ত ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা যোগাযোগ করে দেখেছি যে আসলে আমদানি পরিমাণ বেশি হওয়ার কারণে আসলে দামের যে পার্থক্য কিংবা দাম খুব বেশি তারা পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো তারা বাইরে পাঠাতে গেলেও দাম পাচ্ছেন না, এবং এখানে যে পাইকারি ভাবে যারা বিক্রি করবেন সেটি কিন্তু তারা বিক্রি করতে গেলে অনেক ক্ষেত্রেই তারা দাম পাচ্ছেন না বলে তাদের আড়তে রেখে দিতে হচ্ছে, এবং আড়তে রেখে দিতে গিয়ে কিন্তু তারা পরবর্তী দিন বিক্রি করতে গেলে সেই দাম তারা যে ন্যায্য মূল্য সেটা কিংবা তাদের যে কেনা দাম সেই কেনা দামের থেকে তাদেরকে অনেকাংশেই কম দামে বিক্রি করতে হচ্ছে। তো এই ছিল মেহেরপুরে মোটামুটি কাঁচামালের যে সকল যেগুলো আছে সেগুলো হচ্ছে কাঁচামালের যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু চাষিরাও বিপাকে রয়েছে এবং ব্যবসায়ীরাও বিপাকে রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে। রংপুর নগরীর সেনপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে। বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বেশ কিছুদিন ধরে নগরীর সেনপাড়ার একটি বাড়িতে আত্মগোপনে রয়েছেন আফতাব উদ্দিন সরকার। এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়, পরে তাকে গ্রেফতার করা হয়। আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে একটি হত্যাসহ মোট 3টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে মশাল মিছিল হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় এই মিছিল বের করা হয়। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, কয়েকদিন আগের একটি ঘটনা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা চলছে। এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করেন তারা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানতে সঙ্গে থাকবেন সাখাওয়াত হোসেন শাহ। ধন্যবাদ শাম্মী। জুলাই গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা নেই, বরং এদেশের ক্ষমতার পালাবদল নিয়ে আমেরিকার চেয়ে মোদি সরকারের ভাবনা বেশি। একথা বললেন বাংলাদেশের 1/11 সময় দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন এফ ডেনলয়েজ। জুলাই বিপ্লবের আগে পরে মানবাধিকার সংগঠনের ভূমিকা নিয়ে কসমস ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের রাইট টু ফ্রিডমের আলোচনা সভায় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাসী, তাদের সংগঠনেরও একই ভাবনা। গণতন্ত্র সুসংহত করতে এখানে কাজের সুযোগ আছে, তবে এর সঙ্গে ইউএস ডিপ স্টেটের সংযোগ নেই। এরশাদ পতনকালে দায়িত্ব পালনকারী দেশটির আরেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেন, শেখ হাসিনার সময় হত্যা, গুম, খুন থাকলেও গণতন্ত্র ছিল না। আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে তারা বলেন, এদেশে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, অন্যথায় ফ্যাসিবাদের কবর রচনা করা হবে এবং এ বিষয়ে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা। অনলাইন জুয়ার টাকা সংগ্রহ করতে পরিকল্পিতভাবে 2 বন্ধু মিলে হত্যা করে তাদেরই সহকর্মীকে। ছিনিয়ে নেওয়া হয় তার ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল। নরসিংদীর চাঞ্চল্যকর এরশাদ মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করল পুলিশ। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে পিবিআইয়ের পুলিশ সুপার জানান, ঘটনার 2 মাস আগে চাকরি হারায় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বিল্লাল মিয়া রনি। দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলায় ঋণগ্রস্ত হওয়ায়
তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে টাকা সংগ্রহের। তাদেরই সহকর্মী এরশাদ মিয়াকে টার্গেট করে তারা। গত 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় এরশাদ নিজ বাড়ি শান্তি ভাওলা থেকে শহরের কর্মস্থল সাইজিং মিলে যাচ্ছিলেন। এ সময় পথে নাগরিয়াকান্দি এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকা রনি ও ফরহাদ তাকে ধরে বালুর মাঠে নিয়ে সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাইয়ের দায়ের করা মামলা আমলে নিয়ে কাজ শুরু করে পিবিআই। টাকার জন্যই তারা এটা করেছে, তবে তার নেশার ভিতরে অনলাইন জুয়া, এটা তার নেশার ভিতরে 1 নম্বর যে মাস্টার মাইন্ড রনি, তার নেশার ভিতরে একটা অনলাইন জুয়া সম্পৃক্ত আছে এবং এই বিষয়টা কতটুকু সম্পৃক্ত আমরা আরও যাচাই করে দেখছি। সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। দাবি করেন ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগ সব ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিকতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য লক্ষ্য করা যায়। নতুন বাংলাদেশে এই বৈষম্য মানা হবে না। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান তারা। পরে 3 দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। নাটোরের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ সহ সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে 14টি পদে চূড়ান্ত হওয়া প্রার্থীদের বিষয়ে পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, গ্যাস সরবরাহ না থাকায় জেলায় ভারী শিল্প প্রতিষ্ঠানগুলোতে এগুতে পারছে না। এতে কর্মসংস্থান থেকে পিছিয়ে পড়ছে এখানকার বাসিন্দারা। তাই শিল্প কারখানায় গ্যাস সরবরাহের দাবি করেন তারা। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে 14টি পদের জন্য নিয়োগ চূড়ান্ত হওয়া 14 জনের বিষয়ে পুনঃতদন্তের দাবি জানান তারা। আজকে আমরা দুটি দাবি চাইছি। একটি দাবি হলো গ্যাস সংযোগ না থাকার কারণে আমাদের এখানে যতগুলো শিল্প প্রতিষ্ঠান করে চট্টগ্রামের সাথে যদি আমরা বাগেরহাটে প্রশিক্ষণার্থীদের ভাতা আত্মসাৎ সহ একাধিক অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। বুধবার দুপুরে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে যুব প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালানো হয়। 4 ঘণ্টা ব্যাপী অভিযানে প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগের প্রমাণ পাওয়া যায় বলে জানায় দুদক কর্মকর্তারা। অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য প্রমাণ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক। আসছে বর্ষা মৌসুমে ময়মনসিংহ নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে নিজেদের আওতাধীন খালগুলো খনন ও পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বুধবার নগরীর মাসকান্দা খানকারপুর এলাকায় খাল খনন পরিদর্শনে যান সিটি প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। এ সময় তিনি জানান, বর্ষার আগেই নতুন করে আকুয়া দক্ষিণ পাড়া খাল, মাকড়জানি খাল সহ 4টি খালের 9 কিলোমিটার অংশ খনন ও আবর্জনা পরিষ্কার করা হবে। মাটিগুলা খালের পাশে সরিয়ে নিয়ে ওটা রাস্তা করা হচ্ছে এবং ওটা রোলার দিয়ে একটা রাস্তা হয়ে যাবে। এখন যেটা দরকার সেটা হলো যে পাড়টা যদি টার্ফিং করা যায় তাহলে জিনিসটা স্থায়ী হবে, ওটা পাড়টা ভাঙবে না। যেটা চেষ্টা থাকবে যে খালগুলোকে চালু করা, খালগুলা যাতে মানে প্রবহমান থাকে পানি। জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে এবার হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেওয়ার পর এটি দুপক্ষের প্রথম আলোচনা। এদিকে গাজায় সহায়তা প্রবেশ বন্ধ থাকায় উপত্যকাটিতে বেড়েছে খাদ্যপণ্যের দাম। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তাদের কাছে যে পরিমাণ খাদ্য আছে তা দিয়ে 2 সপ্তাহেরও কম সময় পর্যন্ত চলবে। গাজায় ইসরায়েল খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়ায় সেখানে তীব্র খাদ্যের সংকট দেখা দিয়েছে। মূল্য বেড়েছে খাদ্যপণ্যের। এতে চরম বিপাকে পড়েছেন যুদ্ধ বিধ্বস্ত উপত্যকার বাসিন্দারা। গাজায় কমপক্ষে 80টি কমিউনিটি সংগঠন খাদ্য সরবরাহ করে থাকে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের পক্ষে বাসিন্দাদের খাবার দেয়া অসম্ভব হয়ে পড়বে। বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP জানিয়েছে, তাদের কাছে যে পরিমাণ খাদ্য আছে তা দিয়ে 2 সপ্তাহেরও কম সময় পর্যন্ত চলবে।
যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর দেয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, আরব পরিকল্পনায় গাজার বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে বসবাসের অনুপযোগী এবং ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত গোলাবারুদে পূর্ণ এলাকায় বসবাস করা সম্ভব নয় বলে মন্তব্য তার। এর আগে ইসরায়েল জানায়, আরব দেশগুলোর জরুরি বৈঠকে 2023 সালের অক্টোবর পরবর্তী বাস্তবতাকে পাশ কাটানো হয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বিভিন্ন গণমাধ্যম বলছে, এই আলোচনার লক্ষ্য হল হামাসের কাছে বন্দী থাকা জিম্মিদের মুক্ত করা। এছাড়া সংগঠনটির সঙ্গে দীর্ঘ যুদ্ধবিরতি ইস্যুতেও আলোচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়েছিল মার্কিন প্রশাসন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কানাডার ক্ষমতায় টিকে থাকতে মার্কিন শুল্ক আরোপকে ঢাল হিসেবে ব্যবহার করছেন জাস্টিন ট্রুডো, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দুই নেতার ফোন আলাপের পর সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এ কথা বলেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে অভিযোগ জানায় কানাডা। এদিকে চীন বলছে, মাদক সমস্যা সমাধান করতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে পরামর্শ করা। ডোনাল্ড ট্রাম্পের দেয়া 1 মাসের চূড়ান্ত সময়সীমার মধ্যেও গ্রহণযোগ্য সমাধান বের করতে না পারার খেসারত দিল মেক্সিকো ও কানাডা। গেল মঙ্গলবার থেকেই দেশ দুটির পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে কানাডাও পাল্টা শুল্ক আরোপ করে। এবার এই ইস্যুতে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বুধবার ট্রুডোর সঙ্গে তার 50 মিনিট ফোনে কথা হয়েছে। দুজনের বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, এদিন ট্রুডো তার কাছে শুল্ক আরোপের বিষয়ে কি করা যেতে পারে তা জানতে চান। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্যান্টানিল মাদকের কারণে অনেকের মৃত্যু হয়েছে। এই মাদক কানাডা ও মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তবে এখনও নিষিদ্ধ এই মাদক প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কানাডার প্রধানমন্ত্রীকে গভর্নর সম্বোধন করে ট্রাম্প বলেন, ফোনালাপে তিনি ট্রুডোর কাছে দেশটির পরবর্তী নির্বাচন কবে হতে পারে তা জানতে চান, তবে এর কোনো সদুত্তর দিতে পারেননি ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী মার্কিন শুল্ক আরোপের বিষয়টিকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলেও দাবি করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে কানাডা। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, জেনেভায় সংস্থাটিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত নাদিয়া থিওডোর বুধবার এক বিবৃতিতে এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। WTO-র নিয়ম অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে চলমান সমস্যার সমাধান না হলে কানাডা আনুষ্ঠানিকভাবে বিচারিক প্যানেল গঠনের আবেদন করতে পারবে। কানাডার পথেই হেঁটেছে চীনও। বিভিন্ন গণমাধ্যমের খবর, এরই মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বেইজিং। বুধবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মাদক সমস্যা সমাধান করতে চায় তাহলে সমতা, পারস্পরিক সম্মান ও সুবিধার ভিত্তিতে চীনের সঙ্গে পরামর্শ করাই হবে সঠিক পদক্ষেপ। তবে যুক্তরাষ্ট্র যদি চীনের স্বার্থ ক্ষতি করার চেষ্টা করে তবে বেইজিংও শেষ পর্যন্ত লড়তে বাধ্য থাকবে বলে হুঁশিয়ার করেন লি। এদিকে মার্কিন শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বাণিজ্য বাড়াতে বিকল্প পথে হাঁটছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রয়োজনে নতুন বাণিজ্য অংশীদার খুঁজবে তার দেশ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনা কনভেনশন। আগামী 8 আগস্ট ফিলাডেলফিয়ায় পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে 3 দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আসন্ন কনভেনশনের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলন করে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের অন্যতম বড় বাংলাদেশি মুসলমানদের সম্মেলন মুনা কনভেনশন। আগামী 8, 9 ও 10 আগস্ট ফিলাডেলফিয়ায় পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে হবে এই আয়োজন। এ উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষ এই দিনের দাওয়াতকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা এই
মানুষগুলি এবং মেসেজটাকে হাইলাইট করতে চাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং আমেরিকার পরিস্থিতি নতুন মাত্রা যোগ হয়েছে, সুতরাং নতুন এই বিশ্বের নতুন পরিস্থিতিতে মোনা কনভেনশন নতুনভাবে ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শুধু নয়, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশি বিদেশি অতিথিরা কনভেনশনে যোগ দেবেন। বিদেশি আলোচকদের পাশাপাশি থাকবেন বাংলাদেশি ইসলামী স্কলাররা। আয়োজকরা আশা করছেন এবার 25,000 অতিথি কনভেনশনে অংশ নেবেন। আমরা আশা করছি 20 থেকে 25,000 মানুষের সমাগম হবে এবং বাংলা এবং ইংলিশ উভয় স্পিকার সারা বিশ্ব থেকে বিভিন্ন স্কলাররা এখানে থাকবেন। বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় কনভেনশন। এই কনভেনশনে আমাদের ছেলে সন্তানকে সকল নিয়ে আমি প্রতি বছর আমিও যাই। আমিও কমিউনিটি সকলকে বলবো যে আপনারা সকলে আসেন। মোনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। 1990 সালে নিউ ইয়র্কে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 3 স্তরে এর সদস্য সংখ্যা 30,000-এরও বেশি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। শত বিতর্ক উপেক্ষা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাদাগিরি বজায় রেখেছে ভারত। ট্রাভেলিং ইস্যুতে গোটা ক্রিকেট বিশ্বে সমালোচনা হলেও উদ্ভট সব যুক্তি দিচ্ছে তারা। ক্ষমতা দেখিয়ে কেবল এক ভেন্যুতে খেলার বিরাট সুবিধা আদায় করে নিয়েও গলাবাজি থামছে না দলটির কোচ, ক্রিকেটার ও সমর্থকদের। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। দুবাইয়ে ধূলিঝড়। সাধারণত মধ্যপ্রাচ্যে কোনো স্পোর্টসের বড় ইভেন্ট হলে আমরা লিখি মরুর বুকে ঝড়। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে সেই ঝড়ের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ভারত শুধু এই দুবাইয়ে খেলছে এবং দুবাই তাদের জন্য খুবই পয়া একটি ভেন্যু। এখন পর্যন্ত একটা ওয়ানডে ম্যাচও তারা দুবাইয়ে হারেনি। অন্যান্য সব দলকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়েছে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই ট্রাভেল করে করে, কিন্তু ভারত দল একমাত্র দুবাইয়ে একদম আরাম আয়েসে সময় কাটাচ্ছে। তারপরও তারা বলছে তারা নাকি কোনো আনডিউ অ্যাডভান্টেজ এখান থেকে পায়নি। যেটা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে সেটা তো ইতিহাসে নজিরবিহীন। অথচ এমন ঘটনাগুলোর পরও ভারতের দর্শক থেকে শুরু করে দলের যারা আছেন, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটার, সবাই এই বিষয়টিকে একেবারে অগ্রাহ্য করছেন যে অন্য দলের ট্রাভেলিং নিয়ে একটা ঝক্কি পোহাতে হচ্ছে। তারা এটাকে মোটেও একেবারে আমলেই আনতে চান না। আমরা দেখেছি দর্শকদের পাশাপাশি দলের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগের দিন বলেছেন যে তাদের যেহেতু দুবাইয়ে ভিন্ন ভিন্ন উইকেটে খেলতে হচ্ছে, তাই এটাও তাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স। মোটেও তারা কোনো ধরনের আনডিউ অ্যাডভান্টেজ পাচ্ছেন না। আর তাদের হেড কোচ গৌতম গম্ভীর আরও এক কাঠি সরেস। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের পরে প্রেস কনফারেন্সে বলেছেন, কিছু মানুষ অথবা কোনো একটা পক্ষ সবসময় ভারতের বিপক্ষে বিতর্ক সৃষ্টির চেষ্টা করে এবং সবসময় অন্যের পেছনে বা ভারতের পেছনে লেগে না থেকে তাদের আরো পরিণত আচরণ করা উচিত। সব ধরনের এটিকেট কিংবা লজ্জা শরম ভুলে ভারতের দর্শক যারা আছে তারা বলছেন তারা এটিতেই আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভারত যে কোনোভাবে ফাইনালে উঠেছে, যে কোনোভাবে তারা একটা সাকসেস চায়। তারা তাদের সেই উদ্দেশ্য সফলের পথেই তারা বেশ সাফল্য পাচ্ছে, ফাইনালে উঠে গেছে এবং তারা তাদেরকে যেমনটা দেখাচ্ছে, তারা মাঠে যে পারফরমেন্সটা উপহার দিচ্ছে তাতে করে ফাইনালের মঞ্চেও তাদেরকেই আসলে বেশিরভাগ দর্শকরা, বেশিরভাগ ক্রিকেট বোদ্ধারা ফাইনালের মঞ্চেও এগিয়ে রাখবে। 2023-এ নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে যেহেতু তাদের একদম ফাইনালে গিয়ে তাদের হৃদয় ভেঙেছে, ট্রফিটা তারা মিস করে গেছেন, 2027 ওয়ানডে বিশ্বকাপটাকে টার্গেট করে তারা এগোচ্ছেন এবং গৌতম গম্ভীরের অধীনে তারা রোহিত শর্মাকে নেতৃত্বে রেখেই আসলে এখন পর্যন্ত তাদের যে পরিকল্পনা তারা সেই পর্যন্ত এগোতে চান। সেটা হলে দর্শকরা 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখতে পাবেন। দুবাই থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পুরো দুনিয়ার সামনে শত্রু ভাব নিলেও নিজেদের মধ্যে সখ্যতার অভাব নেই বিসিসিআই এবং পিসিবি কর্তাদের। নিরাপত্তা ইস্যু সামনে এনে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে না এলেও সস্ত্রীক লাহোর ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজীব শুক্লা। এর আগে এশিয়া কাপ চলাকালীনও পাকিস্তান এসেছিলেন তিনি, সঙ্গে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। মূলত ভারত পাকিস্তান ম্যাচের রেভিনিউ যাতে হাত ছাড়া না হয় তাই এই নাটক চলতে থাকে দুই বোর্ডের। লাহোর থেকে বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মোহাইমিন। এই ছবিটি দেখে আপনার কি মনে হচ্ছে?
নিশ্চয়ই মনে হচ্ছে যে দুজন খুব ভালো বন্ধু একসঙ্গে কোনো বিকেলের আড্ডায় বসেছেন চায়ের কাপ হাতে। পুরো পৃথিবীর চোখে তারা যখন চরম শত্রু, তখন গাদ্দাফির প্রেসিডেন্ট বক্সে বসে একেবারে বন্ধুর মতো করে বসে তারা সেকেন্ড সেমিফাইনাল দেখছেন। একজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মিস্টার মহসিন নাকভি, আরও একজন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, যিনি সপরিবারে দুদিনের সফরে এই মুহূর্তে পাকিস্তানে আছেন। সেকেন্ড সেমিফাইনালটি দেখতে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির এবং পরবর্তীতে এখান থেকেই তিনি পরিবার সমেত ভারতে আবার চলে যাবেন। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যখন কথা হলো ভেন্যু হচ্ছে পাকিস্তান, স্বাগতিক হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তখন ভারত থেকে জানানো হলো তারা পাকিস্তানে আসবে না। কেন আসবে না? তাদের নিরাপত্তা নিয়ে তারা কনসার্ন, তাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারত ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠাবে না। সরকারের কাছে অনুমতি না পাওয়ার কারণে তারা আসবেন না পাকিস্তানে। টুর্নামেন্ট গেল হাইব্রিডে, ভারত গেল দুবাই। সেই দুবাই ঘুরে আবার যখন সেমিফাইনাল আসলো পাকিস্তানে, তখন সেখানে এসে বসে আছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং অত্যন্ত সম্মানীয় ব্যক্তি রাজীব শুক্লা, যিনি যদিও কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত। এই পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরই অনেক কর্তার সঙ্গে যখন কথা হচ্ছিল, প্রেস বক্সে অনেকে আসছিলেন, তারা বলছিলেন এই লোকটা কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত, তাই হয়তোবা পাকিস্তানে এসেছেন। তিনি যদি বিজেপির সঙ্গে জড়িত থাকতেন অথবা জয়সার ক্লোজলি কেউ হতেন, তাহলে হয়তোবা তিনি পাকিস্তানে আসতেন না। ক্রিকেট বিশ্বকে যখন আপনি বাইরে থেকে দেখাচ্ছেন যে আপনারা দুজন চরম শত্রুভাবাপন্ন দুটো দেশ, আপনাদের মধ্যে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে না, আপনারা কোনো ধরনের টুর্নামেন্ট, কোনো ধরনের আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সফর কোনো কিছু করবেন না, কিন্তু যখন ভারত পাকিস্তান ম্যাচের প্রশ্ন আসবে, যখন টাকার প্রশ্ন আসবে, যখন ব্যবসার প্রশ্ন আসবে, তখন আবার আপনারা এক হয়ে যাবেন। এ কথাটা কেন বলছি? কারণ 2023 এশিয়া কাপেও একই ঘটনা ঘটিয়েছিল বিসিসিআই এবং পিসিবি। বিসিসিআই জোর গলায় বলেছিল তারা পাকিস্তানে আসবে না, এশিয়া কাপ খেলবে না। তখন সেই টুর্নামেন্টটাও হাইব্রিডে গেল, ভারতের ম্যাচ গেল শ্রীলঙ্কায়। তখনও রাজীব শুক্লার সাথে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, তিনিও এসেছিলেন এই পাকিস্তানে। তখন তাদের মধ্যে কোনো বৈরিতা নেই, তখন তারা পিসিবিতে আসতে, পাকিস্তানে আসতে তাদের কোনো সমস্যা নেই। যত সমস্যা শুধুমাত্র ক্রিকেট টিম পাঠানোর ক্ষেত্রে এবং ক্রিকেট টিমের নিরাপত্তার ক্ষেত্রে। আমি নিরাপত্তা নিয়ে বারবার বলছিলাম, গাদ্দাফি স্টেডিয়ামের নজিরবিহীন নিরাপত্তা। যেহেতু এখানে রাজীব শুক্লা সপরিবারে এসেছেন এবং তিনি ম্যাচটি দেখবেন, তাই তাকে যেন কোনো রকমের কোনো সমস্যায় পড়তে না হয় এবং তিনি যেন বুঝতে পারেন নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর এবং নিশ্চিদ্র। এখন আইসিসির ইভেন্ট, এসিসির ইভেন্টে একটাই চাহিদা থাকে, গ্রুপ পর্বে যেন ভারত পাকিস্তান একসঙ্গে থাকে, অথবা এমনভাবে গ্রুপগুলোকে সাজানো হয় যাতে নকআউটে গেলে অন্তত ভারত পাকিস্তান ম্যাচ হয়। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই টাকার ঝনঝনানি, অর্থের সমাগম এবং প্রচুর পরিমাণে ব্যবসা। দিন শেষে ক্রিকেট তাই উপেক্ষিতই থেকে যায় পিসিবি এবং বিসিসিআই এর কাছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান। জুলাই আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে রাজি হলেও কয়টি ম্যাচ এবং কোন ফরম্যাটে খেলা হবে তা চূড়ান্ত করেনি পিসিবি, নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি। তবে এফটিপির বাইরে সিরিজ খেলতে রাজি হওয়াতেই খুশি বিসিবি বস ফারুক আহমেদ। এজন্য তিনি ধন্যবাদও দিয়েছেন পিসিবিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফারুক। লাহোর থেকে নিয়ন মোহামিনের রিপোর্ট। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, স্বাগতিক হয়েও ফাইনালের ভেন্যু নেই দেশটিতে, কিন্তু তাই বলে তো আয়োজন থেমে থাকতে পারে না। তাই তো অংশগ্রহণকারী সব দেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন মহসিন নাকভি। সেই নিমন্ত্রণ রক্ষা করতে লাহোরে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। তবে নিপাট খেলা দেখাটাই একমাত্র কারণ ছিল না ফারুক আহমেদের। এফটিপির বাইরে একটা সিরিজ পিসিবির কাছ থেকে আদায় করাটাও এই ভ্রমণের একটা বড় কারণ। শেষ পর্যন্ত প্রমাণও হলো সেটা যখন সাংবাদিকদের ডেকে সেই সিরিজ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরলেন পিসিবি বস মহসিন নাকভি। I would like to welcome Farooq bhai to Pakistan. Seriously, we are so pleased to receive him here. We are discussing for the last several weeks some series also, which both boards will be announcing it very soon. Other than that, I just want to thank him for supporting this Champions Trophy. It's a win-win for the whole cricket, and I would really like to thank him for all this. সিরিজ চূড়ান্ত, কিন্তু ম্যাচ সংখ্যা নিয়ে ধোঁয়াশা। কিন্তু এ নিয়ে একেবারেই ভাবনা নেই ফারুক আহমেদের, বরং এফটিপির বাইরে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আয়োজনের প্রতিশ্রুতি পেয়ে খুশি বিসিবি বস। এটাতে এফটিপির বাইরে
হয় কি সব দেশে তো একদম পুরো টাইট এফটিপিটা এখন আমাদেরও দেখবে তুমি যদি দেখো যে আমরা দেশে এই পাকিস্তান আসবো আমরা, তারপরে শ্রীলঙ্কা যাচ্ছি, তারপরে আবার ইন্ডিয়া আসতেছে, সো টাইম বের করে খুব ডিফিকাল্ট। পাকিস্তানের মধ্যে কমিট করে ফেলছে, ওর মধ্যে থেকে ট্রাই করছে যে অ্যাটলিস্ট 3-4টা শর্টার ভার্সন যদি খেলতে পারে। আর নাম্বারটা কয়টা ম্যাচ এটা এখনো ঠিক হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল মাঠে বসে দেখেছেন বিসিবি প্রেসিডেন্ট, কিন্তু বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাজে পারফরমেন্সের কারণে। বিষয়টা হয়তো পোড়াচ্ছে তাকেও, তাই জানালেন দেশে ফিরেই সিদ্ধান্ত নেবেন সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। আগে আমাদের প্লেয়ারদের কাছ থেকে আসতে হবে জিনিসটা কি করতে চায় ওরা, ওদের প্ল্যানটা জেনে তারপর আমরা বোর্ড থেকে ডিসিশন নিব। পাকিস্তানে আসতেছে হোয়াইট বলে জানিয়ে, এটা আমাদের এফটিপিতে আছে, ওরা আসবে এটা নাই, এটা চেষ্টা হচ্ছে আর কি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে পাকিস্তান থেকে আবারও দুবাই যাবেন বিসিবি প্রেসিডেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কারণ অবস্থা তো দেখতেছেনই, মনে হয় যে এই মাত্র মেকআপ করে আসছি। রাস্তাটা ভিজাই রাখে দুই সাইড, তাহলে বায়ু দূষণটা হয় না। ধুলায় ধূসর ঢাকা, অস্বাস্থ্যকর বাতাসে নাকাল রাজধানীবাসী। 9 বছরের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ দূষণের রেকর্ড। সমন্বয়হীনতাকে দুষছে পরিবেশ অধিদপ্তর। আকাশপথে টিকিট বাণিজ্য, ঈদ সামনে রেখে ভাড়া বাড়ছে দ্বিগুণ। 15 দিনের মধ্যেই বুকিং শেষ হয়ে যাওয়ার আশা। যাত্রীচাপ সামলাতে উড়োজাহাজ সংখ্যা বাড়ানোর দাবি। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদে কমাতে হবে মালিকদের আধিপত্য, মত সাবেক ব্যাংকারদের। স্বতন্ত্র পরিচালক বাড়ানো ও রাজনৈতিক প্রভাব বন্ধ চান অর্থনীতিবিদরা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।